আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহ পাকের রহমতে ভালো আছি, আপনাদের দোয়ায় ভালো আছি। সম্মানিত দর্শক, নেত্রকোনায় 12 বছর বয়সী মেয়ের সাথে যে অপকর্মের ঘটনা নেট দুনিয়াকে তোলফা করে রেখেছে, সেই সম্পর্কে আজকে আমার কথা। ওই ন্যাক্কারজনক ঘটনার তীরের মুখ করে রেখেছে একজন মাদ্রাসা প্রতিষ্ঠানের দিকে। তো দর্শক বন্ধু, আমি অত বেশি কিছু আর বলার মতো নেই, কারণ আপনারা এই পর্যন্ত বিভিন্ন খবরাখবরের মাধ্যমে অনেক কিছু জেনেছেন, অনেক কিছু আপনাদের মন্তব্য আছে, আপনাদের মনে অনেক কিছু আছে। সংক্ষেপে কথা হলো, এখানে দুইটা পার্ট হয়েছে। এখন মানুষ দুই ভাগে বিভক্ত। এক ভাগের কথা হলো এইখানে দোষী ওই মাওলানা সাহেব, আরেক পক্ষর কথা হলো এখানে দোষী হলো মেয়ের নানা। যেহেতু মাওলানা সাহেবকে ফাঁসানো হচ্ছে, এই জন্য মাওলানা সাহেব যতটুকু জানে মেয়ের তথ্য ততটুকু দিতে বাধ্য হয়েছে। অনেকে বিভিন্ন রকমের প্রশ্ন করেছেন, উনি নির্দোষ, উনি নির্দোষের কথা বলবে, নির্দোষ প্রমাণ করবে, নির্দোষ প্রমাণ করে উনি নিষ্কৃতি পেয়ে যাবে, উনি মেয়ের চরিত্র সম্পর্কে আবার বিস্তারিত কেন বলল? হ্যাঁ, বিস্তারিত সম্পর্কে বলতে হবে। সে নির্দোষী প্রমাণের জন্যই মেয়ের চরিত্র সম্পর্কে তাকে বলতে হয়েছে। এইখানে একটা বিষয় হলো, আপনি একজন ব্যক্তিকে দোষারোপ করবেন, সেই ব্যক্তিটা দোষী হওয়ার জন্য আপনাকে প্রমাণ দিতে হবে। উনি নির্দোষ, উনি ঘটনা করে নাই, উনি ঘটনাস্থলে থাকে না, ওনার যুক্তি থাকবে, ওনার দলিল হবে এতটুকু, যেহেতু উনি জায়গাত নাই, উনি ঘটনা করে নাই, ওনার কাছে আর দলিল কি থাকতে পারে? হ্যাঁ, যদি প্রাসঙ্গিক থাকতে পারে, যেমন যেই জায়গার কথা বলতেছে ওই জায়গাতে উনি ছিল না, না থাকার একটা দলিল আছে, ওই সময় দিলে তার জন্য ভালো। কিন্তু আপনি যদি তাকে দোষারোপ করতে হয়, তাহলে আপনাকে সেই দোষের প্রমাণ দিতে হবে। প্রমাণ দিয়ে তাকে আপনি দোষারোপ সাব্যস্ত করতে হবে। উনি হয়তো ঘটনাকে অস্বীকার করতে পারে, উনি ঘটনাকে অস্বীকার করবে, এতটুকু ওনার দায়িত্ব। কিন্তু উনি নির্দোষের জন্য ওনাকে বস্তা বস্তা ওনাকে দলিল দেওয়ার প্রয়োজন না। উনি ওনার দলিল হবে, উনি অস্বীকার করবে। কিন্তু আপনি যদি তাকে দোষারোপ করতে হয়, আপনি দোষের যত দলিল আছে, যত প্রমাণ আছে, ওগুলি আপনাকে শো করতে হবে। আচ্ছা যাক, এইখানে আপনারা এই পর্যন্ত তো অনেক কিছু জানছেন, শুনছেন, কিন্তু আমি 2-4টা কথা আজকে বলবো। এই ঘটনাগুলি, এই কথাগুলোর আমি যে যুক্তিটা দিব, আপনারা আমার যুক্তিটাকে খণ্ডন করবেন। যুক্তি খণ্ডন করে যদি হুজুরকে দোষারোপ করতে পারেন, করেন, এতে সমস্যা নাই। কিন্তু কত হলো, আমি যে যুক্তিগুলি দিব, অবশ্যই আপনাদের মনে হয় এই সমস্ত যুক্তি থাকতে পারে, তো ওই যুক্তিগুলি খণ্ডন করেই আপনারা সামনে চলে যেতে পারেন। 1 নম্বর, এখানে যে বিষয়টা হলো, মেয়ের যে অন্তঃসত্ত্বার সময়টা নির্ধারণ করা হয়েছে, যেটা হয়েছে 6 মাস শেষ, 7 মাস চলতেছে। তাহলে আমাকে আপনি উত্তর দেন, যদি হুজুরের মাধ্যমে এই ঘটনাটা হইয়া থাকতে পারে, তাহলে আজ 7 মাস পরে কেন তার সন্তান ধরা খায়? অথচ আমরা জানি, বিশেষ করে যারা 2-5 ছুটকিয়ার মাও হয়ে গেছে, তারাও তাদের ফেটে সন্তানের আবির্ভাব হয়, 1-1.5 মাস 2 মাসের ভিতরে তাদের অবস্থা পরিবর্তন হয়ে যায়। খানা, ঘুম, চলাফেরা, তাদের শারীরিক অবস্থা, মানসিক অবস্থা, সব কিছু পরিবর্তন হয়ে যায় 2 থেকে 3 মাস, বেশি না, 3 মাসও লাগে না। একটা মহিলার গর্ভে কোনো সন্তান জন্ম হয় বা ভূমিষ্ঠ জন্ম নেয়, তাহলে ওই মহিলা 1-1.5 মাস 2 মাসের ভিতরে তার যত কিছুর প্রয়োজন, এই সন্তান মানে পেটে আছে আর না আছের ব্যাপারে সব কিছু হয়ে যায়। তাহলে যেখানে মাত্র একটা 12 বছরে একটা কিশোর তার পেটে সন্তান আসে, 7 মাস পরেই সেটার হয়েছে, এটা সাজানো কাহিনী না হয়, তাহলে তার 2-4 মাসের ভিতরে তার এই সমস্যাগুলি ব্যাপারে আলোচনা বা এই সমস্যাগুলি আলোচনা কেন হয় না, বা সমস্যাগুলি ধরা পড়ে না কেন? এখানে নিশ্চয়ই যদি মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে ঘটনাটা ঘটতো, 2-3 মাস 1-1.5 মাসের মধ্যে ঘটনাটা প্রকাশ হয়ে যেত। কারণ 1-2 মাসের ভিতরে মেয়ের পেটে সন্তান, মেয়ের অসুস্থতা, খাওয়া দাওয়া, চলাফেরা যখন ব্যতিক্রম শুরু হইতো, তখন এটা টের পাইতো, এটা আলোচনা শুরু হইতো, এটা তখন 2-3 মাসের বেশি সময় যাইতো না। নিশ্চয়ই এটা আগ থেকে কোনো ঘটনা গঠিত রয়েছে। এটাকে কিভাবে ট্যাক আপ দিতে হবে, কিভাবে মেয়েকে এখন বাঁচাইতে হবে, বাঁচাইতে হলে কাকে এটার
এই ঘটনার তীর কার দিকে দিতে হবে, এই ঘটনার তীরকে কার উপরে নিক্ষেপ করতে হবে, এগুলি নিশ্চয় অনেক আগ থেকে 6-7 মাস ভিতরে অবশ্য তার আলোচনা হয়, এগুলি তাদের গোপন আলোচনার মাধ্যমে শেষ পর্যন্ত হুজুরকে নিক্ষেপ করা হয়েছে। 2 নম্বর, মেয়ের মুখের জবানবন্দির দ্বারা বলা হয়েছে 5-7 বার 7-8 বার মেয়ের সাথে এই সম্পর্কটা। আরও কোথায়? মসজিদে, রাস্তার পাশে একটা মসজিদের 1 বার ন 2 বার ন 5-7 বার যদি একটা মেয়ের সাথে এরকম অপকর্ম যদি করিয়া থাকে, কি একবারে একদিনে কি 5-7 বার হয়ে গেছে, না নাকি একদিন পর এক, অর্থাৎ প্রতিদিন একবার 7 দিন হয়েছে? যদি তাহলে 7-8 বার যদি এই মেয়েটার সাথে যদি অপসম্পর্ক যদি করিয়া থাকে, মেয়েটা একটি দিনের জন্য তার আত্মীয়র কাছে, তার মা বাবার কাছে বা তার যাদের কাছে সে আশ্রয় নিবে তাদের কাছে একটুও কি এটা সে বুঝি, বা যে কোনো কারো কাছে, তার সাথে আরও তো ছাত্রছাত্রী তো আরও আছে, তা সেখানে মহিলা মানুষ সবাই ছাত্র নাই, তার সাথে তো তার সাথী সঙ্গীরা আরও আছে না, বুঝি এরকম 7-8 বার একটা মেয়ের সাথে এভাবে অপকর্ম, সে একটা তার সাথী সঙ্গীকেও কোনো ইশারা বললো না, সরাসরি বললো না, এরকম নিস্তব্ধভাবে একটা কাজ করে গেল। সে বলল হুমকি দমকি, হুমকির কারণে সে বলে নাই। একটা মেয়েকে 7-8 বার 10 বার 15 বার দর্শন করবে, সে শুধু হুমকির ভয়ে এতদিন পর্যন্ত সে চুপ থাকবে? কি মনে হয়, আমরা কি এগুলি শুধু শুনিয়ে কি চলে যেতে হবে, নাকি আমাদের মাথায় আমাদেরকে চিন্তা করার জন্য বাধ্য করে বলেন? 3 নাম্বার হলো আমার প্রশ্ন, যেই ডাক্তারে তাকে চিকিৎসা করছে, ডাক্তারের কাজ হলো সে ফলাফল দিবে, রিপোর্ট দিবে। আপনার সন্তান বা আপনার পেটে সন্তান আছে, আপনার মেয়ের পেটে সন্তান আছে, আপনার মেয়ে এখন অন্তঃসত্ত্বা বা তুমি অন্তঃসত্ত্বা, সে একটা রিপোর্ট এনে দিবে। সে তো রিপোর্ট দেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে এটাকে পুরো নেট দুনিয়া সে বেটার করে দেওয়ার, প্রচার করে দেওয়ার যেহেতু তার দায়িত্ব ছিল না, তাহলে তাকে দায়িত্বটা দিল কে? সুতরাং একজন ডাক্তারের দায়িত্ব যদি শুধু রিপোর্ট দেওয়াটাই থাকে, ডাক্তারখানা তারা রিপোর্ট দিবে, সেখান থেকে তারা যদি রিপোর্টের সাথে সাথে এটাকে প্রচার করে দেওয়ার যদি দায়িত্ব তার হয়ে থাকে, তাহলে নিচে তার থেকে আগে আলোচনা হয়েছে। না হলে আপনি আমাকে উত্তর দেন, সে প্রচারের দায়িত্ব কেন নিল? সে তো রিপোর্টের দায়িত্বশীল লোক। আর উনি একটা উত্তর দিয়েছেন, ডাক্তার একটা উত্তর দিয়েছেন যে আমি ওই মেয়েটা গরিবের ফাঁসে ছিলাম, তার তার পক্ষে সম্ভব নয় এত বড় প্রতিবাদ করা। হ্যাঁ, যদি আপনার যদি এই দায়িত্ব যদি নিতে হয়, ডাক্তার যদি এই দায়িত্ব নিতে হয়, তাহলে তাকে আগে পরিপূর্ণ জানতে হবে। শুধু তার শুধু এক ফকের কথা, শুধু মেয়ের কথা শুনি সে শুধু ফসা করে দিবে, মায়ের কথা শুনি কি সে শুধু ফসা করে দিবে? এটা কি তার দায়িত্ব? তাহলে এই ঘটনাগুলিকে প্রমাণ করে না যে এটা সাজানো কোনো কাহিনী বা এটা আগ থেকে কোনো পরিকল্পিত কাহিনী? এই পর্যন্ত আমরা যত গণমাধ্যম তালাশ করে দেখছি, যত তথ্য তালাশ করে দেখছি, এই পর্যন্ত আমি আমার কথা বলতেছি, আমি মনে করি হাজারো লক্ষ্য আছে, এখন পর্যন্ত হুজুরের একটা দোষ এখানে দেওয়ার মতন কোনো কিছু নেই, বা হুজুরকে দোষারোপ করার মতন এখনো পরিপূর্ণ যেই মানে যেই কারণগুলিতে হুজুর দোষী হয়, পরিপূর্ণ এরকম একটা ঘটনা, এরকম একটা প্রমাণ এখনো আমার কাছে মিলে না। যদি আপনার কাছে থাকে আমাকে দেন, আমার কমেন্টে দেখান, আমাকে বলেন। হ্যাঁ, একটা গণমাধ্যম আমি দেখেছি, ওই গণমাধ্যমে হুজুরের 1 থেকে 5টা কারণ দর্শাইছে, এই 1 থেকে 5টা কারণ দর্শায় বলছে এই 5টা কারণে হুজুর দোষী। ঠিক আছে, আমি ওই সম্পর্কে আপনাদেরকে আমি 5টা কারণ আমি উত্তর দিতেছি। উনি যেই 5টা কারণ বলছি, 5টা কারণের মধ্যে 5টা প্রমাণের মধ্যে একটা প্রমাণ আপনি হয়তো মানে নিতে পারেন, এই হুজুরকে দোষারোপ বুঝে যা, কিন্তু এটা যদি আপনি ওই কারণটা যদি আপনি খণ্ডায় দেন, তাহলে তো এটা কারণ থাকে না, প্রমাণ থাকে না। আপনি যদি যেই কোনো প্রমাণ যদি আপনি তার বিপরীত যদি খণ্ডিত কোনো প্রমাণ আনতে পারেন, তাহলে আপনার ওই আগের প্রমাণটাকে প্রমাণ থাকে। সুতরাং যেই গণমাধ্যমটা হুজুরের 5টা দোষ দেখাইছেন, এই 5টা দোষে বুঝে গেল হুজুর দোষী। ঠিক আছে, আমি ওই সময় কথা বলতেছি, তবে ভিডিও যেহেতু লম্বা হয়ে যাইতেছে, দর্শক বন্ধু বিরক্ত হইতে পারে, এই জন্য এই ভিডিওতে আর বললাম না, আমি পরবর্তীতে ভিডিওতে
যেই 5টা কারণ হুজুরকে দোষারোপ করার জন্য বেছে নিয়েছে, আমি ওই 5টা কারণ সম্পর্কে আপনাদের সামনে আমার আলোচনা করব ইনশাআল্লাহ। কিন্তু হুজুর যেই বুকে সাহস নিয়ে যেই কথাটা বলেছেন, আপনারা ডিএনএ করেন, পরীক্ষা করেন, এইটার থেকে বড় প্রমাণ আর আমরা হুজুরকে কি দিতে পারি যে হুজুর এত বড় চ্যালেঞ্জে যদি যাইতে পারে? এমনকি হুজুরের বুকের সাহস কিরকম? হ্যাঁ, ডিএনএর কথা ওই মেয়ের নানাও বলছে, কিন্তু নানার বলাটা আর হুজুরের বলাটা কোনটার পরিমাণ কিরকম? হুজুরের পক্ষে যে সাহস নিয়ে যে হুজুরের যে কথাটা বলছে বাধ্যই, তাহলে সেখানে এরপরও হুজুরকে গ্রেপ্তার করা, আবার 1 সপ্তাহ রিমান্ডকে কমিয়ে 3 দিনের রিমান্ড দেওয়া, রিমান্ডে যে শাস্তিগুলি, হুজুর যদি দোষী হয় হুজুর জেল খাটবে, রিমান্ড পাইবে, আরও অনেক কিছু হবে, আমাদের আপত্তি নেই। কিন্তু হুজুর যদি নির্দোষ হয়, এই যে হুজুরকে যে এখন যে রিমান্ডটা দিতেছে, হুজুরকে যে হয়রানি করতেছে, হুজুর যে মান সম্মান যেটা মোটামুটি যা যাওয়ার গেছে, এগুলি কি ফিরিয়ে দিবার কোনো বাংলাদেশে সেই আইন আছে? বাংলাদেশের আইনটা এমন আইন, যেই আইনে 10 বছর জেল খাটবার পরে আসামি যখন নির্দোষ হয়, তখন 10 বছর যে সে সাজা পাইছে, আদালতের পক্ষ থেকে আফসোস করাটাই সেই 10 বছরের কাফারা হয়ে যায়। সে যে 10 বছর জেল খাটি যে তাদের সকল রকমের ক্ষয়ক্ষতি হয়েছে, আদালতের পক্ষ থেকে শুধু আফসোস করাটাই শুধু তার কাফারা, তার জরিমানা স্বরূপ ধার্য করা হয়। সুতরাং আমিও হুজুরের সাথে একমত, আপনাদের সাথেও একমত, ডিএনএ করা হোক, তবে শুধু ডিএনএ করা হোক এটা বললে হবে না, গ্রহণযোগ্য ডিএনএ করতে হবে। কারণ যেই সমস্ত প্রতারকেরা, যেই সমস্ত নেককার লোকেরা এই অঘটনকে একটা নির্দোষী একজন ব্যক্তির দিকে ঠেলে দিতেছে, তারা কি ডিএনএর কাছে যায় কি সেখানে কি তারা প্রতারণা কি করবে না? সেখানে কি তারা সাধু হয়ে থাকবে? সুতরাং ডিএনএ করে, যে ডিএনএ গ্রহণযোগ্য ডিএনএ করা হইতে হবে, গ্রহণযোগ্য ডিএনএ হইতে হবে, পরীক্ষা হইতে হবে। যেরকম নাকি শুধু মেয়ের কথা শুনি, মেয়ের মার কথা শুনে শুধু প্রচার করে দিচ্ছে, শুধু মেয়ের কথায় মার কথায় শুধু ডিএনএ কথা করলে হবে না। সেটা আলেম ওলামার পক্ষ থেকে আমি মনে করি আলেম ওলামা দায়িত্ব নিতে হবে এই ব্যাপারে। কারণ এই একটা ব্যক্তির উপরে শুধু শুধু একজন ব্যক্তিকে দোষারোপ করতেছে, এখানে শুধু একজন ব্যক্তি নয়, এখানে পুরো কাওমি অঙ্গনের উপরে তারা দাগ লাগায় সকল রকমের অপচেষ্টা করতেছে। সুতরাং কাওমি যে সমস্ত দায়িত্বশীলরা আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা এই ডিএনএটা, যারা এত বড় অপকর্ম ঘটাতে পারছে, তারা ডিএনএ সেখানে তারা অপকর্ম ঘটাতে পারবে, ফলাফল ব্যতিক্রম করার সুযোগ তাদের থাকবে। এই জন্য আপনারা গ্রহণযোগ্য ডিএনএ যেভাবে হয় সেইভাবে ডিএনএ করিয়া পরীক্ষা করেন, রিপোর্ট দেন, তারপরে আল্লাহ পাক যা করার করবে। হুজুর যদি দোষারোপ হয় হুজুর শাস্তি পাইব, আমাদের আপত্তি নেই। যদি হুজুর দোষারোপ না হয়, তো যেই ঘটনা ঘটাইছে যারা, তাদেরকে কি হয় আমরা সেটারও অপেক্ষায় থাকবো। আল্লাহ পাক সবাইকে ভালো থাকার তৌফিক দান করুন। এই ধরনের অঘটন রটনাকারীদেরকে জাতির সামনে প্রকাশ করুন। আল্লাহ পাক তাদের এই সমস্ত অঘটন ঘটানোকারীদেরকে জাতির সামনে উন্মোচন করুক, মুখোশ খুলে দেখ, আমরাও কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।